শুরুতেই আমি একটা কমেন্ট পড়বো। আমার একটা মানে প্রিয় আপু বলেন বা বিচক্ষণ একজন ভিউয়ার্স কমেন্ট করছে যে বদার প্রত্যেকটা কথার জবাব এই কমেন্টের মধ্যে আছে। তো আমি আগে কমেন্টটা পড়ি, পরে কথা বলতেছি। অনিচ্ছুক আপু লেখছে, আপু কমেন্টটা পড়বেন দয়া করে, এটা বদাকে উদ্দেশ্য করে করা। জানোয়ার বদা, কত বড় সাহস তুই, যারা তোদের ভুল ধরিয়ে দেয় তাদেরকে বলিস সাইকো। নষ্ট চরিত্রে তো তোরা সাইকো। নাম্বার 1, উনি লেখছে, তোর বইয়ের ফ্যামিলির মানুষ ইউটিউবে এমন অবস্থা করেছে যে যার সাথে ইচ্ছা মতন ঘুমায়, 4টা-5টা বিয়ে, ডিভোর্স। নাম্বার 2, উনি লেখছে, তোর শালি ওপেনলি পরকিয়া করে। তারপর লেখছে নাম্বার 3, তুই আবার তাদের সাথে ক্যামেরার সামনে চুম্মাচাট্টি করিস, শালিকে কোলে নিস, তখন শিরক কোথায় থাকে। নাম্বার 4, উনি লেখছে, তোর বউয়ের নাজায়েজ সন্তানের পরিচয় কে প্রথম প্রকাশ করেছে? তোর বোন। নাম্বার 5, তুই তোর শ্বশুরবাড়িকে বলিস ল্যাংটা পরিবার। নাম্বার 6, কোনো ভদ্রলোকের বউ মাক্ষির মতো পুরুষ দেখলেই ঢলে পড়ে না। নাম্বার 7, তুই যে রাতে টেপির সাথে ঘুমাতি সেই কথা বলছে তোর বউ। তারপর নাম্বার 8, আপন আত্মীয়র মৃত্যু সজ্জায় আর তুই জন্মদিনের পার্টি করিস। নাম্বার 9, তোর শ্বশুর বাড়ির ঝগড়াঝাটি তুই নিজেই বেঁচে খাস। তুই খাবার দেখলে যেমন ছোট লোকই করিস, কোনো ভদ্রলোক তা করে? সুতরাং সাবধান হয়ে যা, মানুষকে সাইকো বলার আগে নিজের ফ্যামিলি ঠিক কর। তোর এলাকার সবাই তোর আর তোর বইয়ের ইতিহাস জানে, আর আমরা তোদের টাকায় চলি না, তোরা ভিউয়ার্সদের টাকায় চলিস। আর তোর শ্বশুর পরিবার কত খুশি ছিল, তোর শ্বশুরের পরিবার কত খুশি ছিল তা খুকির সেলফি তোলা দেখেই বোঝা গেছে। বাবু, খুকি, তারপর এটার নাম কি, তা দেওয়ানবাগির জামাই সাদেউডি কেমন সেলফি তুলতেছে। মা মারা গেছে 1 মাস হয় নাই, ওই লোক মানে ঈদের খুশির গিফট বিলাইতেছে। আবার মহিলাদের সর্দার মহিলা সেজে মহিলাদের চিপায় যাইয়া বৈশা ওই পাড়ার এই পাড়ার মানে চাচি যেটি আছে না, ওই পাড়া এই পাড়া ঘুরিন না মহিলাদের কাছে, মহিলারা গালোয়ার দিয়ে বইন গো হইন। সত্যি এখন দুঃখের কথা কই, বদা ঠিক গতকালকের ভিডিওতে এই কাম করে। তো এগুলা শিরক না, যে একটা পর পুরুষ একটা পর নারী নিয়ে মানে কি বলবো, আর বলতেছি না, ভিডিওর পুরোটা দেখবেন, আরও অনেক বিশ্লেষণ আছে ভিতরে, দেখলে বুঝতে পারবেন। আর কত দালালি করবি, লজ্জা শরম কিছু নাই। বইয়ের শপিং আর বইয়ের উলাইল্লাগিরি করার জন্য যে মায়ের মৃত্যুর শেষ সময়টা মুখে পানি দিতে পারে নাই, পাশে থাকতে পারে নাই, নিজেরাই নাকি নিজেদের ফ্যামিলি, বাইরের কাউকে লাগে না, অথচ সেই প্রতিবেশীরাই কিন্তু তার মাকে মুখে পানি দিছে এবং হাসপাতালে নিছে। লজ্জা শরম দুইটার একটারও নাই। কারণ হয়েছে যে এই মাহিনুর বেগমের 12 মাসের ভিতরে 13 মাস থাকে বাপের বাড়ি। মাহিনুর বেগমকে বদা এমনভাবে মানে দেখাইতেছে যে মাহিনুর বেগম হলো কি বলে, কচি খুকি, অনেক কিছু জানে না, অনেক কিছু বোঝে না, রাস্তা পার হইলে এদিকে একটা ভয়ের বিষয়। ভাই, এই বদার কি লজ্জা লাগে না মাহিনুরকে নিয়ে যে এই সমস্ত কথাবার্তা বলতে আসে? যে আপু এই কথাটা কেন বললেন, অবশ্য আমি ভিডিওতে সামনে বলবো। মেকআপ বুতুরি কালেয়া কি জানি কয়, নিজের শ্বশুর বাড়ির লোকে সম্পর্ক নষ্ট করি, এক রোজা যাইতেছে ফেডে বাচ্চা নিয়ে পর্যন্ত শাশুড়ির বাসায়, শাশুড়ির লগে যায় সম্পর্ক ঠিক করে না, অথচ কোন দেশের কোন আন্টির জন্য বিশাল সাইজের এক ইলিশ মাছ নিয়ে গেছে, যেটা কিন্তু নিজের শ্বশুর শাশুড়িদের নিয়ে কিন্তু রান্ধে এক বেলা খায় নাই। তো আরেকটা বিষয় হয়েছে, আর নির্লজ্জ বাবু দাঁত কেলায় দেখে একটা জিনিস কি, তাবিয়ার জন্য মেকআপ বুতুরি গতকালকে কাপড় দেখাইছে, ভালো দামি কাপড় কিনছে, আর সারা পাতার শারিফার জন্য একদম ফুটপাতে যেসব কাপড়গুলো ঝুলাই রাখে ওই কাপড়গুলো নিয়ে এসে মেকআপ বুতুরি, এটা একটা টার্গেট ছিল, সারাপাত শারিফারে কাপড় দিতে হবে, এটার কোনো মেকআপ বুতুরির দায়ের মধ্যে পড়ে না। দিলে সুন্দর, একটা ঈদের মধ্যে একজনকে গিফট করে, এটা সুন্দর। ও মাই গড, এটা সুন্দর ভাইয়া। কমেন্ট করবেন এই ডায়লগটা কে বলছে, এটা সুন্দর। ও মুখটা তো অন্য করে দেখাইতে পারতেছি না, দেখাইলে বুঝতে পারছেন, কমেন্ট করে বলবেন কে করছে ভাইয়া। তো মেকআপ বুতুরি ভাবছে বেল্লাল বিজনেস করে কাপড়ের,
পাকিস্তানি একটা ড্রেস যদি পাই যায় ফুটপাতের একটা কাপড় দিয়ে, নির্লজ্জ। মানে মানুষের যতটুকু সামর্থ্য আছে, মানুষ যদি মনে করে আমার এই সামর্থ্যের মধ্যে আমি দিব, তাহলে 3টা বাচ্চার জন্য একই রকমের কাপড় কিনতো, আবার 3টা বাচ্চার জন্য সেম মানেরই কাপড় কিনতো, কালার আলাদা হইতে পারতো। কিন্তু কাপড় কোথায়? ফুটপাতের সারাফাতার শারিফের কাপড়গুলা। তো দর্শক, আজকে বদা চলে এসে, এবার বদার একতরফা বেচা হয়ে গেছে মায়ের রোম, মায়ের জিনিস। এবার চলে এসে তিশা, এবার তিশা চলে এসে নাটক করালে। বাংলাদেশের নানি একটার পর একটা নতুন নতুন লাল নীল কালারের মরা বাড়ির মধ্যে হিজাব পরে ঘুরতেছে। এরে বেলায় যে তোকে কি লজ্জা সরম নাই? মা মরছে যেন 40 দিন পার হয় না, তুই অন আইসত ভোর লই সাফাইয়ার দালালি গাওয়ালে। ভাই 40 দিন হয় না, এরা কত বড় নির্লজ্জ। ঈদের খুশি বানানোর জন্য ওই যে রেল লাইনের পাশে যায় বস্তিদেরকে বকরা দিয়ে এরপরে গায়ের দিকে উঠতে চাইতে আছে, বকরা পরার পর যে উঠতে চায় না, এটা হইব না হইব। আরেক বেড়ি বকরা গায়ে দিছে। বেডির মানে এই বেডির কি হয় না না হয় না, বেডির সৌন্দর্য। এই পার্সোনাল হাদিস বলিন না বদা একটা আস্থা চিটার। কারণ যে হাদিস মানি চলে, যে ধর্মের পথে চলে আসে, সে কোনোদিনও এই যে বেআইনদের সিপাতি যে রান্নাঘরে ঢুকে না। আর এদিকে গোবর টোকানি তো শ্বশুর শাশুড়ি না, তো শ্বশুর শাশুড়ি শৌরি শাউরি শাউরি সুরি। আয়াননগরে আগে একটা কথা বলছে যে গোবর টোকানি কিন্তু পোলট্রি দিতে বেশি সময় লাগবে না, ঘরের কাজটা হইব। গোবর টোকানি কিন্তু সব গুছাই নিছে আস্তে আস্তে, পোলাপাইনের পড়ালেখার প্রতিও যত্নশীল সব কিছু। কিন্তু গোবর টোকানি পোলট্রি এখন দিতেছে, বেশি দিন আপনারা দেখতে পারবেন। আর আরে খাচ্ছুন্নি, তুই যে নাকের ভিতরে আঙ্গুলিটা পরি গটগটায় চুলকাই, নাকের ভিতরে আঙ্গুল দিতে থামনেলে ছবি বইয়াস, লজ্জা করে না তোদের? নোংরা কথাকার বাবুরে এদিন হাতে খাইতো তো ঘিন করায় কোনো জিনিসপত্র। কেমনে খায় মানছে সারাদিন সব দিনের নাকের ভিতরে হাত থাকবো, খত 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 ঘেত ঘেত করতে থাকবো। বদার লগে বই আজকে শুরু করছে ঘত ঘত, তিসা গলার ভিতরে ঘের 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 করতে আছে। তো আমাদের মাহিনুর বেগম নাটকীয়তা আস্তে 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 জনে দেখছে যে ফাতেহা ভিডিও দিচ্ছে না, কয়দিন নাটক দেয়াইছে, অঞ্জন ফাতেহা চলে এসে তার 2-1 দিন কিন্তু টুকুর করে হিজাব বদলাই একই ভিডিওর মধ্যে মনে 5-3-4টা হিজাব বদলাই আজকে চলিয়েছে। ভাই আরেকটা আছে চিটার রাজমিস্ত্রি মানে তিশার পুরা কার্বন কপি। তিশা যেভাবে ইউটিউবে সফলতার মুখ দেখছে, রাজমিস্ত্রি ঠিক তিশাকে টার্গেট করে ওইভাবে ভিডিও বানাইতেছে। আজকে বই গেছে গরিব দুঃখী মা বাপ এডিরে লই যে ইমোশনাল ওই ভিডিও বানায়। তিশা যেমন ভিডিওতে 2-3 বছর পর্যন্ত আমরা গরিব, তারপরে আমরা খাইতে পাই নাই, এই চোখের পানি ফালে আঙ্গুলের মাথার মধ্যে চোখের পানি আনি দেখাইছে। ঠিক রাজমিস্ত্রির সেম কাহিনী শুরু করেছে। হাতে এতদিন ছিল গরিব, এখন হচ্ছে বড় লোকস। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? নিয়ে ভালো আছি, আবারও আইসেন ওগুলোকে নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে কমেন্ট চলে আসছে যে আপু ভিডিও আপলোড করেন না কেন? রোজার মাস তো একটু দেরি হইব, আপনারা যার মতো করে সময় করে আপনারা ভিডিও দেখে নিন। না দেখতে পারলেও যখন ফ্রি থাকেন সাইডে রাখেন, যা করেন ভালোবাসা লাভিং এইভাবেই দিয়েন। যে সময় না পাইলেও যদি মনে করেন যে সময় নেই, তো যাই হোক, যে যখন সময় পান সময় মতো করে দেখে দিন। আমিও আমার সময় মতো ভিডিও আপলোড করে দিন, বুঝিনি ভাইয়া পুরা। তো চলেন একটা টুকুর করে সামনের দিকে আগাই যাই, আপনারাও আনলগে লাগাইয়েন। ভাই মহিলাদের সর্দার বই গেছে আজকে তার রাজকুমারী বাংলাদেশের গরিবের মাহিনুর আম্বানিকে নিয়ে। মানে বদার ভাব দেখা, বদার কথাবার্তা শুনি যে যেভাবে সে মাহিনুরকে বুঝাইতে চাইতেছে জনগণের কাছে, মানে হয়েছে কি বাংলাদেশের গরিবের মাহিনুর আম্বানি সাজাইতে চাইতেছে। ভাই মায়ের কবরের কাছে যাবে, ওইদিকে রাস্তাটা ভালো না, ওইদিকে জ্যাম। ভাই যেই মহিলা নিউ মার্কেটের একটা গল্লি কুচু 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 করি, মানে গল্লি সিপা সাপা মহিলা, যে মহিলা হাঁটা মানুষ, যে মহিলা নিউ মার্কেট যাই শপিং করি বাসায় ফিরে আইতে পারে, গাউসিয়া নিউ মার্কেট, তারপরে চাঁদনি চক, এগুলোর ভিতরে যে মার্কেটিং করতে পারে। তো সেই মহিলার নাকি মায়ের কবরের কাছে যাইতে বেলে বাপির ডোর, এই রাস্তাটা ভালো না, গাড়ি ঘোড়া শুনছেন নি কথাবার্তা। আর বদা আর কত এসব নাটক দেবি মামরা, তোরা মামরাতে আরও লাভ হয়েছে তোদের দুইজনের। এখন যা বুঝাইতেছিস তোরা দুইজনে এগুলোই। ভাই এই মাহিনুর বদা বলে যে ওই রাস্তা দিয়ে যাইতে পারবে না, ওই রাস্তা দিয়ে সমস্যা, মানে বেশি গাড়ি ঘোড়া। আর একটা প্রশ্নের জবাব কি বদা দিতে পারবে যে মাহিনুর এত কম বয়সে ঢাকার শহরে কী করতে আসছে একা একা, বাপ মা ছাড়া? এমন তো নয় যে মাহিনুরের 14 গোষ্ঠী খানদানের কেউ ঢাকা শহরে থাকে ওইখানে আইছে। মাহিনুর ঢাকা শহরে কী করতে আইছে, এটার জবাব কি বদা দিতে পারবো? বদার শ্বশুর বাড়ি গরিব বড়লোক ছোট মানুষ নাকি বদারে এটা হিংসা করে যে বাপ্পিদের
তিশারা গরিব দেখা তিশা বাপির লগে বিয়ে হয়ে অবস্থা ভালো হতে মানুষ হিংসা করে, বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য কথা বলে। ভাই গরিব বড় লোক ছোট লোক মানে যার যতটুকু যে যার জায়গা থেকে আল্লাহ তার যেমন বানাইছে সে তেমনই থাকবো। কিন্তু তুমি তোমার কাজে কর্মে মানুষকে, যেহেতু তুমি সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করো, তুমি তোমার কাজে কর্মে বোঝাও যে তুমি একটা ভালো মানুষ। তোমাদেরকে নিয়ে মানুষ এত কথা কেন বলে, ভাই? সবচেয়ে কথা হইলো যে বদা যে মাহিনুরকে নিয়ে সব উলাইলা গিরি দিয়ে এইটাকে অসামঞ্জস্য লাগে দেখতে। যেহেতু পাবলিক প্লেসে কাজ করেন, কথার মধ্যে সামঞ্জস্যতা রেখে তারপরে কথা বলবেন। কারণ আপনাদের কাজকর্মে এবং আপনাদের কালচারে কথা বলার সাথে কোনোটার মিল নেই। আপনারা নিজেদেরকে দাবি করেন গরিবস, তিশা এরকম ওই রকম, কিন্তু তিশা ভিডিওতে মানে তার এমন একটা ভাব, সে মনে হয় যে আলালের ঘুরে দুলাল, নইলে কোনো এক রাজকুমারী। আপনিও ঠিক ওইভাবে ট্রিট করেন তিশারে। তো ভিডিওতে আর কথাতে দুইটার মধ্যে মিল দেখবেন। আর আপনার এইসব পার্সোনাল হাদিসগুলো এখন মানুষের সিম্পেথি নেওয়ার জন্য, ভিউজের জন্য কয়দিন ভিডিও দিতে পারেন নাই, মা মারা গেছে। আপনার একটা টার্গেট আছিল যে পদ্মাস্তরে যাই, পদ্মাস্তরে যাই আর বাপ্পি একটা টার্গেট নিয়ে গেছিল, এই যে কি জানি শাহিনের মেয়ের এই প্রোগ্রামে যাইবো, এখান থেকে একটা টার্গেট ছিল এত টাকা ইনকাম করবো। ওদের একটা টার্গেট থাকে যে এই মাসে এত টাকা আর্নিং করতে হইব, এই জন্য একটা টার্গেট নিয়ে কিন্তু পদ্মাস্তরে যায়। তো ওই টার্গেটটা ফুলফিল হয় নাই, যার কারণে বদা এখন মা মরার বিষয়টাকে ফৌজি করে নিয়ে একটার পর একটা ভিডিও। আর একটা বিষয়, সে ধর্মীয় কথা বলে, হাদিসের কথা বলে, লজ্জা করে না ধর্মীয় কথা বলতে? আপনি এক মুখে কত রকম দেখাইবেন নিজেকে। একদিকে আপনি দাবি করেন আপনি ধর্মীয় বিষয়ে আপনি চর্চা করতেছেন, ধর্ম মানি চলতেছেন, তাহলে এত বছর যে আপনি ভিডিওতে দেখছেন, আপনি কালিয়ারে লইলে কুল লইলে নাচছেন, কালিয়ারে বুকে উড়াইছেন, কালিয়ার মুখেতে মিষ্টি কামড় দিয়ে খাইছেন, এগুলো আপনি পিছনের ইতিহাস, এগুলো ছিল পিছনের ইতিহাস। কিন্তু এত হাদিস জানেন, আল্লাহর পথে চলে আসছেন, বিভিন্ন রকম কথাবার্তা বলেন, বিভিন্ন হাদিসই কথা বলেন, আপনি এগুলো আপনার পার্সোনাল হাদিস আপনার পকেটে রাখেন। আপনার ক্যারেক্টারটা আপনি বেশিক্ষণ আটকাই রাখতে পারবেন না। আপনি যে বদা ক্যারেক্টার, এই বদা ক্যারেক্টার প্লে করেন। ভাই এত হাদিস জানা মানুষ সে কীভাবে এই যে এটার নাম কি, রেল লাইনের বস্তির মধ্যে যায়, খুবরির ভিতরে যায়, কিছু কিছু ব্লগাররা ভিডিও বানায়, দেখবেন রেল লাইনের পাশে যে জোপড়পট্টির ভিতরে ঢুকি গরিব দুঃখী মানুষের জীবন তুলে ধরে তারপরে কিছু ভিউজ আদায় করে নেয়। বদা ঠিকই ওই জোপড়পট্টির ভিতরে এই কারণে যায় ভিউজের জন্য। আমি তো অবাক হই যে এই বদা কীভাবে নাজমা খালার মতো একজন মানুষ, পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের ঘরের সন্তান হয়, এত গুছানো দুইটা মানুষ ছিল, যে কীভাবে এই জোপড়পট্টির ভিতরে ঢুকি এরপরে ভিতরে দিচ্ছি বা বইয়া এটার মধ্যে ভাতের প্লেটে হাতে ভাত নিয়ে তারপরে খাওয়া শুরু করে। বিশেষ করে গতকালকে এই এটার নাম কি, তা গালফুলিয়ার এটার নাম কি, তানজিলা শাশুড়ি কীভাবে মহিলাদের মতো, মানে বিষয়টা এরকম আর কি, যে এই ফাড়ার খালা এই ফাড়ার মধ্যে বেড়াইতেছে, যে কতগুলা ফাড়া বেড়ানি মহিলা আছে না, এই ফাড়ার খালা এই ফাড়া বেড়ানি মহিলাদের মতো যায়, বেডিদের ভিতরে দিয়ে সিপাতি যায়, ফিড়ার উর্পে দিয়ে যায়, এরপরে বইছে বদা গালো হাত দি, এরপরে বদার দুই বিয়াই মিলি রসের আলাপ করতে আছে বেডটা কথাকার। এগুলো হচ্ছে মহিলাদের কাজকর্ম, যে এক বাড়ি থেকে আরেক বাড়ির মধ্যে যাইয়া যে মহিলারা যেরকম একজনের লগে একজন বই বইন গো হুনছুত্তি আর লাগা এরম করছে, হোলার বউ গরলে এরম করছে, আর খাইতে দেয় না, আর হোলার বউ ভালো আছে, ওই মামি হরি গো বাড়ির মধ্যে কিলাকিলি করছে, আর জামাই গত্তায় বার করে দিছে। এই যে বেড়িতে কতগুলা কিচ্ছা কাহিনী আছে না, ফাড়া বেড়ানি বেড়ি গো, তেমনি বদা ঠিকই মনে হয় যে দুই বেড়ি সিবাদি যাই শুনছে গো, লুবি সাবানা গালফুলি। আর একটা মনে দুঃখের ভিতরে দুঃখ আছে, কি দুঃখ মানে গালে হাত দিয়ে বই মানে মহিলাদের সর্দার কি সুন্দর করে দুই বেডির লগে বই হিয়ানা আলাপ করে। এই নিয়ে তোমার পার্সোনাল হাদিস, তুমি হাদিসের কথা বলো, হাদিস বলতে হলে তো হাদিস মতো চলো, এটাও দেখাও যে তুমি তুমি হাদিস মতো চলতেছো। কি মানে কি ধর্মীয় কথাবার্তা কয়, আসলে কাজের সাথে ভিডিওর বিষয়ের সাথে কোনো মিল নেই। আরেকটা বিষয় হচ্ছে দেখেন না, ওই দুই বেডিরে দিতে গেছে, বকরা দিতে গেছে, ভালো কথা বরকা দিতে গেছে।
ভাই বেডি করে বোরকা দুকা মেলামারি দিয়ে চলিয়ে বেডিরা এবার বেডি করে গাত লাগে না না লাগে বা সুন্দর লাগে না না লাগে, এটা বেডিদের বিষয়ে বেডিরা দেখবো। এই মহিলাদের সর্দার এনে দাঁড়ায় দাঁড়ায় দেখতে আছে যে দাঁড়ায় দাঁড়ায় এমনি হয়নি লম্বা হয়েছে নি, বেডিরা গায়ের লগে লাগাই এরপরে বদারে দেয়। বেডি দুইটা কেরমে বেলায় যায় আপনারা দেখছেন নি ভাই ইয়া করে, এই বেডি দুইটার কোনো বেলা এত বেলায় যায় বেডি দুইটা, কারণ এই রোজা রমজানের দিনে যে একটা বোরকা গায়ের লগে লাগাইয়া থামনেলে ছবি বসাইতে দেয়, আবার এদিকে বদারে দেখায় বেয়াই বেয়াই দেখেন সুন্দর সুন্দর লাগেনি। এই গালফুলি মহিলার একটু বিন্দু পরিমাণ লজ্জা শরম কোনো কিছু নাই, বদা গেলে উতলা বেরোস হয়ে যায়। এরপরে কেমনে বদার গলার মধ্যে ঝুলি পড়বো, বদাও কেমনে গালফুলি না, বদা একটু এড়াই যায় গালফুলিরে, কিন্তু তারপরে ওই ভিডিও বানানোর সারতে যায় মহিলাদের সর্দার মহিলাদের ভিতরে সিপাতি যায়। তো হাদিস যদি বলতো একদম মানে বুঝে শুনে হাদিসগুলা বললেন, পার্সোনাল পকেটের থেকে হাদিস বাইর করেন না, একদম হাদিস কালাম অনুযায়ী চলেন। এদিকে হাদিস কালামের কথা বলেন, ওইদিকে মহিলা তার পুরুষগিরি ওই যে মহিলাদের সর্দার সাজি রেল লাইনে বস্তির যে দুই মহিলার সাথে সে গালে আর দি বই বই হিয়ানো বোন গো হঞ্চত্তি আজ যে কিতার আনচত্তরা আন্ডা তো এটা দিয়ে ভাত খাইছি, এরকম আলাপ করতে গেছে দুই বেআইনের লগে। আরে বেআই বেআইনের কাছে যদি যেই লোক হাদিস মানে হাদিস মাইনাস চলে, ধর্মর রীতিনীতি মাইনাস চলে, সে কখনো এই যে পর স্ত্রী দুই মহিলা এডিনের ভিতরে যাই বেডিগিরি সাজি বই নে। ভাই আমি জানি না, আমি কোনো জায়গায় আমার পরিবারে বা পরিবারের বাহিরে আশেপাশে এরকম কোনো দিন দেই না যে একটা পুরুষ মানুষ যে বিয়ের বাড়িতে বেড়াইতে এই দুই নারীর মাঝখানে যায় রান্না করে যায় বইতে, কতটা নির্লজ্জ হইলে এটা করতে পারে, আর কতটা অশিক্ষিত বর লোয়ার লেভেলের মহিলারা হইলে যে বেআইরে রান্না করে ফিরে ডাকে দিই বইসের বেআইর লগে এনে রসের আলাপ করে। এগুলো একবারে বস্তি লোয়ার লেভেলের মানুষদের কাজ। বদার্থ অন্তত একটু শিক্ষা দীক্ষা তো বদার্থ আছেই, মানে আমি অবাক হয়ে যাই কীভাবে মানুষের বাড়িতে যায় রান্না করে ঢুকে গালে হাত দিয়ে বইবে কথা বলে, একদম সেম টু সেম বদা আত্মীসারা যেরকম এরকম রেল লাইনের বস্তি পরিবারগুলো ঠিক এরকম। আপনারা কয়ে না পুরো কমেন্ট করে আন্নাগো বেআইরা মানে তাও হিসাবরা যারা আছে তারা কোনোদিন আন্নাগো মার লগে রান্না করে আই বই গালবাদ দিবে কথা বলবেনি। তানজিলা বলে কি রান্না করা যায়, তানজিলার পিছে দাঁড়াইছে যে কী হয়েছে কী বানায় আমার মেয়ে কী বানায়, এরপরে আবার তানজিলাকে যাও বেআইনদের সাথে যাই গল্প করে আসো। হায় রে নির্লজ্জের দল, মাম হচ্ছে যেন 1 মাস হয় নাই এখনই গিফট ছড়াছড়ি গিফট দেওয়া দেয় ঈদ পালন করার জন্য, লজ্জা সরম এক ফোটাও নেই। আর এগুলো যেহেতু কিনছো দিতি আস্তে ধীরে দিতি, নাইলে একটু চুপে চাপে দিতি ক্যামেরার সামনে না দিতি, লজ্জায় তো মানুষ এগুলো বাইর করতো না। যেমন মা মরছে যে এখনও 1 মাস হয় নাই, আমি কোন লজ্জায় এসব গিফট আদান প্রদান করতেছি, গিফট দেওয়া খুশির বিষয়, কোন তাহলে আমি খুশির প্রকাশ করতেছি যে ব্যাড আপনাদের যেটা গিফট আছে। এরপরে আবার আরেকটা হয়েছে দেখছেন নি, এই তানজিলার জামাইরে এটা কিয়া দিছে, তানজিলার জামাইরে ওই ব্লাউজ একটা দিছে মহিলাদের মানে টপস পরে না যে স্কার্টের উপরে বা লেহেঙ্গার উপরে এরকম টপস একটা দিচ্ছে তানজিলার জামাইরে, এটা বলে না অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, এখন তো আবার লোভ লাগতেছে এটা পরালে, একেবারে পুরাই মহিলাদের গায়ের টপস মানে ইয়ের উপরে লেহেঙ্গার উপরে বা ব্লাউজের উপরে শাড়ির লগে পরার জন্য যে টপসগুলো আছে না ছোটো ছোটো ওইরকম এগুলা দিছে পরার লাই। এটা সুন্দর, হ্যাঁ এটা সুন্দর, ও মাই গড ভাইয়া লজ্জা সরম নাই। বদাই কইতে আছে যে তার শ্বশুরবাড়ি এরম দেয় নাকি তারা মানুষে গাঁড়ে, বদা আসলে লজ্জায় বদা খুঁজি মাইনর ক্লাসের লোকদের সাথে মিশে, মাইনরদের মতো লোকদের সাথে মিশে, কারণ ভদ্র সমাজে বদার জায়গায় নাই মাইনরের বিয়ে করার কারণে, এই জন্য বদা ওই লেভেলের মানুষ খুঁজে ওদের সাথে মিশে। মানুষে ভাই গরিব ধনী এটা কোনো বিষয় না, কিন্তু চাল চলনটা হয়েছে বিষয়। যে বেড়া মহিলার লই একই ঘরের ভিতরে একই সংসার করতেছে, যে বেটার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে, ওই মহিলার ছেলের বউ ক্যামেরার সামনে মাথায় ঢুলে কি জানি কয় মাজারের মহিলাদের মতো কিভাবে মনে হয় যে গাঞ্জা ফুক দিয়ে কিভাবে মাথা ঢুলে নাচে। মাজারের কতটি মহিলার আছে দেখবেন টিভির মধ্যে বিভিন্ন চ্যানেলে দেয়া যায় মাঝে মধ্যে, যে ওই লালন সার আখড়ার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানে লালন মেলা যখন বইয়ে তখন দেখবেন এটি নিয়ে গাঞ্জা টানি হাতে ডিউর পিতে গুড়ে মাথায় ঢুলে নাচা গানা শুরু করে, ঠিক এরকম শুরু করে। আর হেই বেটা আইয়ে না হাদিস কইতে, ভাই মানুষ গরিব বিয়ে করতে পারে, ছোটো লোক বিয়ে করতে পারে, যার লোকে যার রিজিক যেমনি মিলে দিছে, কিন্তু এটাকে শুধরানোর দায়িত্ব তো আপনার তো যাই এডির লগে দেয় এডির কালচারে বদার কথা বলি, যে বদা যেহেতু বিয়ে করছে আল্লাহ তালা তার সাথে জন্ম মৃত্যু বিয়ে মিলে দিছে, কিন্তু কথা হয়েছে
কিন্তু এই কালচারটাকে শুধরানোর জন্য এটা তো বদার দায়িত্ব ছিল। বদা আরও এদের লগে লগে যাই এই কালিয়া বাচ্চা ফেডে করি বদার কোলে জাফাই উঠি এরপরে নাচে, কত বড় নির্লজ্জ। এরপরে আইসে এনে হাদিসের বুলি ফুটায়, এরপরে কথাবার্তা এমনভাবে কয় মনে হয় যে মানে কোন দেশের কোন আলালের ঘরে দুলালির বিয়ে করছে। যে ভাই তুমি যেটা কইতেছো যে তোমার শ্বশুরবাড়ির কালচার এরকম, পরিবেশ এরকম, তারা গরিব, তো ঠিক আছে, তাহলে আচার আচরণগত দিক থেকে এভাবে চলো না, এভাবে না চলি তুমি বহুরূপী দেখাও কেন? একবার তুমি ভাব দেখাও তুমি রাজকুমারী, যে তুমি কোনো কিছু জানো না, পারো না, চলতে পারো না। আবার দেও যে তুমি খুবই মানে অনেক কিছু জানো, তুমি অনেক আপার লেভেলের মানুষ। একটা মানুষের এত ক্যারেক্টার কেমনে হয়? হয় তুমি নিজেকে শুধরাও, যে হয় তুমি নিজেকে শুধরাইয়া ভদ্র সভ্য সমাজের মানুষের মতো হও। এই যে ফাতেহার কথা বলি, জীবনযাপন সম্পর্কে কিন্তু আপনারা সবাই জানেন যে ফাতেহার অতীতের রেকর্ডগুলো আচ্ছা যাই হোক হয়েছে, একসময় করি লাইছে ভাগ্যচক্রের বলে, কিন্তু এখন তার চলাফেরার লাইফ স্টাইলটা তো একটু খ্যাকশিয়াল টাইপের। ফাতেহা অনেক সাতের মহিলা, চালাক, কিন্তু এত নোংরামি তিশারা যেরকম করে এত নোংরামি তো করে না। তো এই মানে অন্তত বদা মানে সবচেয়ে বড় নোংরা হয়েছে বদা যদি এই মাহিনুর বেগমকে ঠিকঠাকভাবে চলার মতো দিত, বদা নিজেই তো কালিয়ারে কুলে লয়ে বইতা ইয়ানে আইসা পার্সোনাল হাদিস মারে। এই বদার কথা যত বলবো ভিডিও শেষ হয়ে অনেক বড় হয়ে যাবে, কই বদার কথা ইয়ানে বাদ দেয়, কালিয়ার কথা কই। কালিয়া কতটা নির্লজ্জ দেখেন, কোন আন্টিরে চাইতে গেছে অথচ শ্বশুর বাড়ির মানুষের সাথে সম্পর্ক খারাপ। এরপরে দেখেন শাহিনের দেওয়া কত বড় ইলিশ মাছটা এতদিন ফ্রিজে রাইখা কোন আন্টির মানে ওই যে মানুষের তেলের মাথায় তেল ভালো করে দেয় আর গরিবের মাথায় দেয় না, যে গরিবের বাড়িতে যাবে চিন্তা করে আরে কি কোনো রকম হইলেই তো চলে। ওই যে কোন বাসায় গেছে তাদেরকে একটু ঠাঁই দিছে যাওয়ার জন্য, তাদের প্রিয় পাত্র হয়েছে ওই বাসায় যাওয়ার জন্য, ঠিকই শাহিনের দেওয়া বড় ইলিশ মাছটা নিয়ে ওই বাসায় চলে গেছে, অথচ কিন্তু নিজের ফ্যামিলি আছে। রোজার দিন একদিন কালিয়া বলে একা একা নিজে সামলায়, নিজের কেউ নেই, এত কিছু থাকার পরেও ওই কালিয়া কেন সবার সাথে মিলি চলতে পারে না? সারাফাতের মা তো সবার সাথে মিলি, ননদ দেবর সবাই পাই ফরমাস খারি, বাবু হাঙ্গুইটারও পাই ফরমাস খাইছে আগে, মিললি কিন্তু ঠিকই একই সংসারের ভিতরে সংসার করতেছে। কারণ এনিমিয়া একটা বদমাইশ, এনিমিয়া সবসময় সারাফাতের মারে ডাটের মধ্যে রাখে এবং গায়েও হাত তোলে, তুই তো কারিগরি কথা বলে। তো সেই মহিলা তো মানে নিরীহ দেখে সে কিন্তু সবাই পাই ফরমাস খাইটটা কিন্তু কাজ করে খাইতেছে। তো এই কালিয়া দেখেন নিজের শ্বশুর বাড়ি তো নাই, অন্য মানুষের বাসায় যাই বড় ইলিশ মাছ দিয়ে। আর একটা বিষয়, বাবু কতটা নির্লজ্জ হারামি দেখেন, এই বাবু নিজের বাইস্তির জন্য ফুটপাতের কাপড় অ্যালাউ করে এবং এই বাবু এটা ভিডিও করে কালিয়াকে দিয়ে। আর ওইয়া মার জন্য প্রজাপতি ফুলওয়ালা কাপড় কিনে। আমি এদিকে কই মেয়ের থেকে তো যমরাজের রুচি আরও বালা, কিনলে যমরাজের মা যমরাজের রুচি আরও বালা। এই কালিয়া কীভাবে এই ফুটপাতের কাপড় আনছে দুইটা বাচ্চার জন্য, আইনে আবার দেখায়, ভাই ব্যবধান দেখায়। ভাই তুমি দেখাইতে না, কিছুই দেখাইতে না, তোমার সামর্থ্য আছে, তুমি এতটুকু দিছো এতটুকু দিছো ঠিক আছে, সামর্থ্য তুমি এগুলো ক্যামেরাতে দেখাও কেন? সারাফাত, শারিফা, আবদিয়া, তাবিয়া, তান তারা কিন্তু সেম লেভেলের বাচ্চা। হ্যাঁ, তোমরা এমন কোনো জমিদার কেউ হয়ে যাও নাই যে তোমরা অনেক তান তাবিয়া অনেক বড়। তাবিয়ার হিসাবটা আলাদা, তাবিয়ার ফ্যামিলিগত একটা আছে, যেটাই হোক মানে সমাজে চলার মতো একটা পর্যায়ে আছে, যেটা নাজমা খালা বা তার স্বামীর ওয়ারিশ হিসাবে মানে তার বংশধর হিসাবে তান তাবিয়ার একটা ভ্যালু আছে। কিন্তু এই ভ্যালুটা তিশার মতো মহিলাকে বিয়ে করে আর বদা তিশার দালাল হওয়ার পরে মানে ওই ভ্যালুটাও কিন্তু নষ্ট করে দিছে। কিন্তু দেখেন সারাফাত শারিফা দুইটা কিন্তু ছোট ছোট ফুটফুটে বাচ্চা, কাপড় যেহেতু কিনছো 3 বাচ্চার জন্যই, সব বাচ্চার জন্য সমান কিনো, একই রেঞ্জের মধ্যে কিনো, এক একটা এক এক রকম কিনো। কিন্তু তুমি দেখেন একেবারে ফুটপাতের কাপড় সারাফাত শারিফের জন্য আর নিজের মাইয়া তান তাবিয়ার জন্য আলাদা দামি লেভেলের কাপড় কিনেছে। মিম যে তা আবদিয়ার জন্য যে কাপড়টা নিছে এমন আহমরি তো দাম বেশি না, এটি হয়তো 1000-1200 টাকা হইবে। সারাফাত শারিফের জন্য হয়তো এটি 250 থেকে 300 টাকা হইবে। ফুটপাতে মাথার উপরে ঝুলে রাখে তো ওই কাপড়গুলো নিয়েছে রাস্তা থেকে কিনে, নিউ মার্কেটের গলির ভিতর থেকে। আর তান তাবিয়া ওদের জন্য কাপড় আনছে আমার মনে হয় এটার নাম কি তো ভুলে গেছি, মার্কেটটার নাম কিতে এই মোড়টা নাম বলে, মার্কেটের থেকে আনছে। আর এদের জন্য আনছে নিউ মার্কেটের ফুটপাত থেকে। তো কালিয়া পুতুরি মনে করছে যেহেতু এখন এনিমি একটা বিজনেস করতেছে, বাচ্চাদেরকে দিয়ে এনিমিয়া থেকে একটা 3 পিস হাতানো যায় কি না ভালো দেখে এই চেষ্টা। দেখবেন এনিমিয়া কিন্তু ঠিকই করব
বেল্লাল কিন্তু ঠিকই মিমের জন্য একটা 3 পিস দিয়ে দিব। এই এই মানে তার বাচ্চাদেরকে দিছে, যাই দিছে এটাতে খুশি হইয়া দেখবেন মিমের জন্য একটা 3 পিস ওইখান থেকে হয়তো মিমরে দিতে পারে, আবদিয়ারও দিতে পারে। মানে অবাক লাগে যে এখানে এক জায়গায় বাচ্চা, একই ফ্যামিলির বাচ্চা, সেখানে একজনের জন্য ফুটপাত থেকে কিনে আর নিজের ভাই বোনদের জন্য, নিজের মেয়ের জন্য কিনে মার্কেট থেকে। তার নাম ভুলে গেছে গিয়া। ও তৃষার বিষয়ে দেখেন, বাপ্পি কয় ওইখানে রাস্তাটা পার হইতে পারে কিনা তৃষা, এই জন্য বাপ্পি টেনশন করে। অথচ তৃষা, আমার লাইফে আমি গাউসিয়া নিউ মার্কেটে একদিন গেছি। কেন গেছি? আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা স্কুল টিস্কুল বিভিন্ন জায়গায় বলে, দূরও তুমি গাউসিয়া যাও না, নিউ মার্কেট যাও নাই, তোমার জীবনে তো বৃথা। এই বৃথা দেখার লাগিয়ে সফল হওয়ার লাই জীবনে একবার গেছিলাম, যাইয়ে কানও ধরছি, তোবা করছি, মাফও চাইছি রোজার মধ্যে গেছিলাম। কবে একবার এই সময় তো আমার হাজব্যান্ড আসলে ওনার সময় নাই মার্কেটে যাওয়ার মতো, তো ওনাকে এত দূর থেকে যাই মার্কেট করাটা তো আসলে সম্ভব না, ওইখানে আবার ফিরে আসাটা, যেহেতু রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে। তো যাইয়া কিছু তো কিনেই নাই, গালের মধ্যে তবা করে চলেছে, যার জীবনে আমি যাইতাম না। আছে ভালো কাপড় চোপড় আছে, কিন্তু খুঁজ দইব, দেখতে হইব অনেক ভালো পরপর মার্কেটগুলো, তো সবগুলো নূর ম্যানশন, আরও গাউসিয়া, নিউ মার্কেট, এটির নাম কিতা, আরও কত একটা পর একটা মার্কেট লাগানো, অনেক ভালো মার্কেটই। কিন্তু ওইখানে গিয়ে মার্কেট কইরা যারা যায় নাই, বাইরে আসাটা কুলাইতে পারবো না। তো তৃষার মতো মহিলা ওইখানে যায় গুন্ডু গুন্ডু করে, প্রতিটা অল্লি গল্লি সব সিনে ওইখান থেকে মার্কেট করে আইতে পারে। হ্যাঁ, ওই যে গ্রাম্য রাস্তা পার হইতে পারবে না। কথা শুনছি নি বদার কথাবার্তা, তো বিশ্বাস করেন এটার ভিতরে ঢুকি মনে হয় যে আমার জান জনম সব শেষ হয়ে গেছে। গাছের ভিতরে ঢুকি গরমে মনে হয় যে মরে যাইতে নিয়েছিলাম। এরপর কিচ্ছু কিনি নাই, না কিনা আবার গাড়িতে উঠতে চলে আইসি ইচ্ছা মতন বইতে কইছিলাম না, মানা করছিলাম না এনে কিনতে পারবে না বাইরেও। তো সে হুদি এনে পর্যন্ত আনলে সেই পরিশ্রমটা করলে রোজা থেকে, আমার মনে হয় যে আমি রোজাটা ভাঙিয়ে লাই, এরকম অবস্থা হয়ে গেছিলো আমার। এনে বই পার্সোনাল হাদিস দলিল আর এনে শুয়ো কথা কয়। মার মৃত্যুটার একটা ফুজি করে নিচ্ছে, ফাজিল কোথাকার। এখন বউ গেছে, এতদিন বদা বেচছে, বদা শেষ, এখন বধু নিয়ে আইসে, এটি দেয়াই তো এবার পারুল খেলার কান্দা দেয়াইব। এতদিন দেয়াই তো মার কান্দা, পদ্মাশ্বরের কইনুর বেগমের কান্দা, কেতরালা চোখের কান্নার পানি, অ্যান্ড পারুল বেগমের চোখের কান্নার পানি। এদিকে আসলের মধ্যে নাকের হিঙ্গিলার কি জানি চোখের পানি এটি লইতেছে, আবার সেদিকে গড়াগড়ি করতেছে, মানে সেদিকে যে আবার খানার ভিতরে হাত দিব। ইয়ের কথা কই, আবার থাক কালের কথা বাদ দিই আর বদার কথা বাদ দিই। এটার নাম কি জানি কয়, খুকির কথা কই, তারপরে যমরাজা শারমিনের বিষয়ে কথা বলি। গোবর্তগানির কত কীতা কয় জানেননি? গোবর্তগানি আজ কথা নিয়ে আইছে যে মিজানকে বলছে তার শাশুড়ির ঘরের মধ্যে তাড়াতাড়ি করে কাজ করাইতো না, এবং বেশি জিনিসপত্র ভালো জিনিসপত্র লাগাইতে না। মানে যদি ভালো জিনিসপত্র লাগাই ফেলে, তাড়াহুড়ো করে কাজ করি খুকিরটার সাথে সাথে তাল মিলাইয়া, তাইলে ননদরা টাকা না দিলে পরে নিজের গাড়ি থেকে যাইব। শুনছেন না গোবর্তগানির কথা? আর গোবর্তগানি সারাদিন শাউরি সুরি, আমার শাউরি কি আর রে বন্যি, তুই তোর শাশুড়ির ঘর ননদরা কি লেটিয়া দিব, তুই আর ভাদাইম্যা মিলি না, খুকিয়ে গোবর্তগানি আর ভাদাইম্যা মিলি না তো শাশুড়ির ঘর করে দিবি। মানে চিন্তা করেন যে শাশুড়ির জন্য আলাদা ঘরের ব্যবস্থা করতেছে, নিজেদের জন্য নিজেদের করে না, নিজেদের সাথে মানে একই ঘরের ভিতরে শাশুড়ির কর্তৃত্ব ফলাইতে দিত না, তার মেয়েরা আইব, তার জন্য আলাদা ঘর লাগবে। তো দর্শক, গোবর্তগানি সারাদিন আয়ান্নগরে আগেও কইছে যে ইতি যে অভিনয় করতেছে, অভিনয়টা শেষ হইতে বেশি দিন সময় লাগবে না, সব গুছাই লেব, গোবর্তগানি ফল্টি দিব। মানে তিশারা তো এখন ঝামেলার মধ্যে আছে, এরপরে রোজ আইছে, খরচ আইছে, সে তারপরে দিয়ে ইনকাম করতে পারে না, বাদাইমের অনুষ্ঠানে যাই ইনকাম করি, ওই খরচটা দিতে হয়তো কালিনুরের ঘর তৈরি করার লাই। এখন গোবর্তগানি মিজানরে কয় যে যদি তুমি ভালো কিছু করে ফেলো, তাড়াহুড়ো করে কাজ এনে কালিনুরের ঘরের কাজ কমপ্লিট করো, জিনিসপত্র যদি নিজে লাগাও, তাহলে ননদরা যদি টাকা না দেয় পরে কিন্তু নিজের ঘাট থেকে যাইব। চিন্তা করেন কত বড় মানে ক্রিমিনাল, যে শাশুড়িকে আর নিজেকে, শাশুড়ির ঘর কি আর নিজের ঘর কি। তো এই হয়েছে এদের ভিতরগত রূপ, গোবর্তগানির শাশুড়ির মা সুরি মা। ইয়ের কথা বলি, আর এ কালিনুর শারমিন তো একবার ভালো মতনে আইকেলা বাসটা দিছিল যে আমার মা নিজে কর্ম করি খায়, ছোটো কাজ করুক বড় কাজ করুক, যাই কাজ করে নিজেরটা নজর, তোমার মার মতো মেয়েদের রুজি খায় না। ঘাড়াটা দিছিল ভালো মতনে একবার আইকেলা ঘাড়াটা খাওয়ার পরে
কালিনুর কয় বদার বাড়িতে থাকলে মানুষে বিভিন্ন মা বোনদেরকে নিয়ে উৎসব করব। ভাই এক বস্তা মুড়ি খাই চলিয়েছে সালমানের, আমার চিন্তা করেন এই মা বোনরা সবাই মিলে এই মুড়ি আমার ভাষায় 2 বছর যাইল, অর্ধেক হালাইতাম, অর্ধেক নষ্ট হইতো, অর্ধেক খাইতাম, অর্ধেক বুয়ারে দিতাম, এইভাবে এত মুড়ি খাই কে। তো এক বস্তা মুড়ি কিন্তু শেষ হয়ে গেছিল তিশার। তো কালিনুর বলে যে এই বাড়িতে থাকলে মানুষে বিভিন্ন রকম ব্লগ বানায়। কালিনুর বই মাইয়াদের রুজি খায়, মাইয়ারা কালিনুরের সংসার চালায়, মাইয়ারা চালায়, ফোলারা খাওয়ায় না, ফোলারা দেয় না। এই কালিনুর বলে আবার বলে বাহাদুরি আছে, বদাইছে তার শাশুড়ি কিনে আম্মা 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 জন্ম দিছে সেই মারে লই কেক কাটে না, সবসময় কালিনুরে লই কেক কাটে। আবার কালিনুরে বলে মা জননী, লজ্জা নাই বদার কিছু। আর না এখন বাইল্যা হাদিস দিতে পার্সোনাল হাদিস। ভাই ইয়ের কথা শেষ হইলে আবার রাজমিস্ত্রির কথা বলি। এ তো ফুরা তিশার কার্বন কফি, একেবারে একই থালে 4টে বাট্টে। এই নাটক নটঙ্কি করে আস্তে আস্তে চ্যানেলটা কেমনে গ্রো করে লেছে বুঝছেন ভাই। এই দুনিয়াতে সোশ্যাল মিডিয়া কাজ করতে হইলে যারা ল্যাংটা যারাই এই ল্যাংটা হইতে পারবো, যাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড ভালো না, যারা নির্লজ্জ ফ্যামিলিকে ছোট করতে পারবো, তারাই কিন্তু এই দুনিয়াতে সোশ্যাল মিডিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারে। ভদ্রলোকের সফলতা খুবই কম আছে, যারা একেবারে মানে উপর লেভেলের লোক তাদের সফলতা, তাদের জিনিসপত্র, তাদের সব কিছু দেখালে এমনি চ্যানেল হিট। কিন্তু এক শ্রেণী আছে এতটাই নির্লজ্জ, এতটাই নোংরা যে এই শ্রেণীর নোংরামি দেখায় চ্যানেলে ভাইরাল বানায়। যেমন এই যমরাজ এত কিছুর পরে এখন আবার শারমিনের সাথে মিলবো, তারা নাকি আনবো, কেউ একজন নত হইতে হয়। ভাই এখনও এই নির্লজ্জের মানে লজ্জা শরম কোনো কিছু নেই, এখনও সেই আইফোনের মধ্যে পড়ে রয়েছে। তুই ফোন কিনছ ঠিক আছে, যে তুই ফোন কিনছ, তুই ব্লগ বানাবি, আমি একটা ফোন কিনছি দেখেন কেমন। আর আমার হাতের ফোনটা আম্মুর হাতে ছিল, আম্মুরে ফেরত দিছি, আমারটা আমার কাছে। সে ঘুরিয়ে ওই যে শারমিনের ফোন নিয়ে গেছে, ওইটা নিয়েই কথা বলবে। এতটা নির্লজ্জ, এতটা ছোট লোক, মানে সে এখনও আশা করে বলেছে শারমিন যেন ফোনটা তারা ফেরত দেয়। এত ছোট লোক, এত ছোট লোক। আর মা বাপরে বইয়েই বেচার জন্য হ্যাঁ তো বুঝে গেছে যে বয়স্ক লোক ছোট কোলের বাচ্চা। যমরাজ বুঝছে যমরাজের যদি বাচ্চা নয়, বয়স্ক 2টা বাবা মা ছিল, আগে ছিল সুইপার পট্টির মধ্যে, এখন সে বলতেছে আমি যা হয়েছি যতটুকু হয়েছি আপনাদের জন্য। আরে হন্নির ঘরের হন্নি, তুই আপনাদের জন্য পরে হয়েছ, তুই শারমিনের জন্য হয়েছ, মাল্টিপ্লাগের জামাইয়ের হয়েছ, এর লেগে তোর চ্যানেলে মানুষ দেখতে গেছে, নাহলে তোর চ্যানেলে মরা কুত্তাও যায় মুখ দি চাইতো না। তো এই যমরাজ এত ফাজিলের ফাজিল যে তাইকেন চ্যানেলের সাথে তাইকেন মাফ করবেন, ভুল বুঝিবেন না, আব্বু আম্মুকে রাখবো পাশে। মানে সে বুঝতে পারছে আব্বু আম্মু এখন তার ফৌজি। ওই যে বদা সারাদিন মা 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 শ্বশুর শাশুড়ি করে, তেমনি যমরাজ এখন সেই নাটকটায় ভূমিকা পালন করতে আছে, আব্বু আম্মু করতেছে। তবে যমরাজের এদিকে আমি একটু ক্রেডিট দিই যমরাজের মাকে, কালে এর তুলনায় আর কি। সেটা কেন দিতেছি, এটা মানে 2 জনের মধ্যে পার্থক্যটা বোঝানোর জন্য দিতেছি। যমরাজের মা যমরাজ মিল্লা কিছু 3 পিস নিয়ে আসছে, যদিও কোনোগুলো দামি টামি 3 পিস না, যাক ওদের অনুযায়ী ওদের ঠিক আছে, এটা কোনো বেশি ইয়ে না। কিন্তু অবশ্যই 3 পিসগুলো অবশ্যই সুন্দর এবং মার্জিত, সুন্দর করে বানাইয়া ইয়াং থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু পড়তে পারবে। আমার কাছে ভালো লাগছে মানে পার্সোনালি, যে বিশেষ করে বাসায় পরার জন্য এই 3 পিসগুলো ঠিক আছে। মুরব্বী হিসাবে বাইরেও পড়তে পারবো, সুন্দর করে বানালে বাইরেও পড়তে পারবো, বাসায়ও পড়তে পারবো। তো এই 3 পিসগুলো ভালোই কিনছে, আমি যমরাজের ব্লগটা দেখছি যে। আর আইরে কালিয়া প্রজাপতি ফুল মার্কা প্রজাপতিওয়ালা ব্যাগ মুরব্বির জন্য কিনছে। বাবারে বাবা, এক আফুজের লেখছে আরে কমেন্টের মধ্যে যে আঙ্গ মুরব্বিরা জীবনও এসব জিনিস দিলে জীবনও কিনতো না। কালিয়া তার মায়ের জন্য শাশুড়ির জন্য প্রজাপতিওয়ালা না কার জন্য কিনলো প্রজাপতিওয়ালা ব্যাগ। আর যে শাড়ির যে কাপড়ের যে কোয়ালিটি জাকাতের কাপড় দিয়ে কালিয়া, তো সেই তুলনায় তো যমরাজের মায়ের যে কাপড় কিনে দিছে সেই কাপড় 100% ভালো। আপনারা যদি কেউ ব্লগটা দেখে থাকেন কমেন্ট সেকশানে বলবেন যে আমার কথাটা ঠিক আছে কিনা। নাগরে নিয়ে কথা বলছি সবার সম্বন্ধে, আমি যৌক্তিক ব্যাখ্যা অন্যগুলোকে শেষ করছি যে বিষয়টা নিয়ে কথা বলতে বলছিলেন। তো আজকের মধ্যে আমি বিদায় লই লাইলাম গো ভাইয়া পুরা। আর আপনারা টুকুর করে জান গে যায় বড় রাতের ভাত খাই ঘুমাই যান গে। আল্লাহ হাফেজ।